নমস্কার বন্ধুরা, আপনাদের ভালোবাসাই আমার চালিকা শক্তি। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের মন ছুঁয়ে যাবে, শিহরিত করবে এবং হয়তো কিছু প্রশ্নও তৈরি করবে। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চান না তার নাম প্রকাশ পাক, তাই আমি কেবল একজন অনুসারী হিসেবেই তাকে উল্লেখ করব। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুতেই বলি, আমার নাম অন্বেষা, বয়স ৩৩, বিয়েটা হয়ে গেছে প্রায় ১২ বছর। স্বামী অরিন্দম, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমাদের একটি ৮ বছরের ছেলে রিমি। দেখতে গেলে সব পেয়েছি জীবনে, সাজানো গোছানো ফ্ল্যাট, সামাজিক প্রতিষ্ঠা, সচ্ছল জীবন, সবকিছুই। কিন্তু মন, সে তো এক অন্য জগৎ, এক গভীর শূন্যতা যা কোনো বস্তু বা সামাজিক তাকালেই পূরণ হয় না। অরিন্দম ভালো মানুষ, কিন্তু আমাদের মধ্যেকার সেই প্রথম দিকের টান, সেই উন্মাদনা, তা কবেই যেন মরে গেছে। এখন সবটাই যেন অভ্যাসের দাসত্ব। কথা কম, দেখা কম, স্পর্শ প্রায় নেই বললেই চলে। দুজনের জীবন যেন দুটো সমান্তরাল রেখা, কখনো একে অপরের সাথে মিলিত হওয়ার নয়। আমাদের এই ফ্ল্যাটটা শহরের এক অভিজাত এলাকায়, ১২ তলার ওপর, তাই চারপাশের কোলাহল অনেক কম। কিন্তু ১২ তলার ওপরেও মন শান্ত থাকে না। রাতে যখন রিমি ঘুমিয়ে পড়ত, অরিন্দম তার অফিসের ল্যাপটপে ডুবে থাকত, আমি প্রায়ই বারান্দায় এসে দাঁড়াতাম। শহরের আলোগুলো যেন মরা জোনাকির মতো জ্বলত নিপ্ত। সেই সময়টা আমার বড় একাকী লাগত। এই একাকিত্বই আমাকে ঠেলে দিল এক নিষিদ্ধ জগতের দিকে, যার নাম আমি পরে জেনেছিলাম নিষিদ্ধ প্রেম। আমাদের ফ্ল্যাট বিল্ডিংয়ের একজন প্রহরী আছে, নাম ফজলু। মধ্যবয়স্ক, রোগা, পটকা চেহারা। সারাদিন গেটের কাছেই বসে থাকে, রাতে তার ডিউটি। প্রথম প্রথম তার সাথে আমার কোনো কথাই হতো না, চোখে চোখ পড়লে শুধু একটু মাথা নাড়তাম। কিন্তু একদিন এক বর্ষার সন্ধ্যায় আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। ফজলু ওপর থেকে নিচে গেটের কাছ থেকে আমার দিকে তাকিয়েছিল। হঠাৎ সে আমার দিকে ইশারা করল। আমি প্রথমে বুঝিনি, তারপর মনে হলো সে কিছু বলতে চায়। কিন্তু কি বলবে? রাতের বেলা একজন বিবাহিত মহিলা, যার স্বামী বাড়িতে আছে, তার সাথে প্রহরীর কি কথা থাকতে পারে? পরের দিন রাতেও একই ঘটনা। আমি বারান্দায়, ফজলু নিচে, আবার ইশারা। এবার মনে হলো ইশারায় সে আমাকে কিছু বলতে চাইছে। আমার বুকের ভেতরটা একটু ধুকফুক করে উঠল। ভয়, উত্তেজনা, সব একসাথে। কি বলতে চাই সে? কেন? ধীরে ধীরে প্রায় ১ সপ্তাহ ধরে একই ঘটনা চলতে লাগল। আমি যখনই বারান্দায় যেতাম, ফজলু ইশারা করত। তারপর একদিন আমি সাহস করে একটু নিচু গলায় ডাকলাম, ফজলু। সে চমকে উঠল। তারপর দ্রুত আমার দিকে এগিয়ে এলো। আমার ফ্ল্যাটের বারান্দার নিচে নিচে দাঁড়িয়েই বলল, ভাবি, আপনার সাথে কিছু দরকারি কথা ছিল। এখানে নিচে? আমার গলার স্বর কাঁপছিল। না ভাবি, এখানে নয়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন ছাদে আসবেন, কেউ থাকবে না। কথাটা শুনে আমার গা ছমছম করে উঠল। ছাদে, রাতে, একা? ফজলুর এই প্রস্তাব আমার কাছে যেন এক ঘোর লাগানো স্বপ্ন। ভয় লাগছিল, অথচ এক অদ্ভুত রোমাঞ্চও হচ্ছিল। অরিন্দম তখন হয়তো অফিসের কাজে ব্যস্ত, বা হয়তো বাড়িতেও আছে, কিন্তু আমাদের মধ্যেকার দূরত্ব তখন অন্য কোনো জগতে। রিমি ঘুমোচ্ছে, আমার একাকিত্বের প্রহরীরা যেন আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। সেই রাতটা আমার জন্য এক দীর্ঘ প্রতীক্ষার রাত ছিল। বিছানায় শুয়ে অরিন্দমের নিঃশ্বাস ফেলার শব্দ শুনছিলাম, ওর শরীর থেকে আসা পরিচিত গন্ধ, যা এখন আমার কাছে বিবর্ণ। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে বাস করছি, এক গোপন জগতের দরজা খুলে যাচ্ছে আমার সামনে। রাত প্রায় ২টো, অরিন্দম গভীর ঘুমে, রিমিও। আমি খুব সাবধানে বিছানা ছেড়ে উঠলাম। ঘরের আলো নিভিয়ে দিলাম, শুধু করিডোরের আবছা আলো। বুক ধুকফুক করছে। ফ্ল্যাট থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। প্রতিটা সিঁড়ি যেন এক নতুন পরীক্ষার। অন্ধকার, নিস্তব্ধ সিঁড়ি, শুধু আমার পায়ের শব্দ। ১২ তলা পর্যন্ত ওঠার এই জার্নি যেন এক অনন্ত যাত্রা। ছাদের দরজার কাছে পৌঁছলাম, তালা দেওয়া, কিন্তু ফজলু কিছু একটা ব্যবস্থা করে রেখেছিল। দরজার পাশে একটা ছোট কাঠি ঢুকিয়ে দিলেই তালা খুলে গেল। আমি আলতো করে দরজা খুলে বাইরে পা রাখলাম। শীতের রাত, তবু আমার গা ঘামছে। ছাদে কোনো আলো নেই, শুধু চাঁদের ম্লান আলোয় চারদিক কিছুটা দেখা যাচ্ছে। আমি দাঁড়িয়ে রইলাম, কে আসবে, কেন ডেকেছে? হঠাৎ ছাদের এক কোণে, যেখানে রাতের বেলায় আলো কম থাকে, সেখানে একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। ফজলু। এসেছেন ভাবি? ওর গলার স্বর খুব নিচু। আমি শুধু মাথা নাড়লাম। বসুন এখানে। সে একটা ভাঙা টিনের কৌটো সরিয়ে দিল। আমি বসলাম। আমার পাশে ফজলু। একটা চাপা উত্তেজনা যেন আমার শির তাড়া দিয়ে বয়ে গেল। একজন সাধারণ প্রহরী, আমার স্বামী, আমার সন্তান, সবকিছু থেকে এত দূরে, এই নিস্তব্ধ ছাদে এক অচেনা পুরুষের পাশে আমি বসে আছি। ভাবি, আপনাকে একা ডেকেছি কারণ আমার কিছু কথা বলার ছিল, যা আর কাউকে বলা যায় না। ফজলু শুরু করল। ওর গলায় এক অদ্ভুত আক্ষেপ। কি কথা?
আমার গলার স্বর যেন নিজের কানেই অচেনা লাগছে। দেখুন ভাবি, আমি এই বিল্ডিংয়ে অনেক বছর ধরে কাজ করি, কত রকম মানুষের আনাগোনা দেখেছি, কিন্তু আপনার মতো কাউকে দেখিনি। আপনাকে রোজ বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখি। আপনার চোখে একটা শূন্যতা, একটা কষ্ট, মনে হয় আপনার ভেতরটা পুড়ে যাচ্ছে। ওর কথাগুলো যেন আমার মনের কথাই বলছে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। এই মানুষটা, যাকে আমি এতদিন শুধু একজন প্রহরী রূপে দেখেছি, সে আমার ভেতরের জগৎটাকে এত কাছ থেকে দেখতে পাচ্ছে। আমার ভালো লাগে না সব, আমি অস্ফুটে বললাম। জানি ভাবি, তাই আপনাকে কিছু বলতে এসেছি। দেখুন, পৃথিবীতে সবাই তো আর মনের মতো সঙ্গী পায় না, আপনারও হয়তো তাই হয়েছে। কথাগুলো বলতে বলতে ফজলু আমার দিকে আরও একটু সরে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি এক অদ্ভুত ঘোরের মধ্যে ছিলাম। ভয়ের চেয়েও বেশি অনুভব করছিলাম এক তীব্র আকর্ষণ। এই অচেনা অনুভূতি, এই নিষিদ্ধ সান্নিধ্য, এই এক অন্য জগৎ। আপনি কি আমাকে ভালোবাসেন? কথাটা আমার মুখ থেকে আপনি বের হয়ে গেল। ফজলু একটু হাসল। সেই হাসিতে যেন অনেক বছরের অব্যক্ত যন্ত্রণা। ভালোবাসা? কে কাকে ভালোবাসে ভাবি? এই দুনিয়ায় সবাই শুধু নিজের স্বার্থের জন্য বাঁচে, কিন্তু আপনার কষ্ট দেখে আমারও কষ্ট হয়। তাই তার গলার স্বর নিচু হয়ে এলো। সে আমার দিকে ঝুঁকে এলো। ওর চোখে এক অন্যরকম দ্যুতি। আমি নড়ে বসলাম না। আমার শরীরের প্রতিটি রোমকূপ জেগে উঠেছে। এই নিষিদ্ধ সান্নিধ্য, এই অলিক টান, এ যেন এক মন্ত্র। আপনি আমাকে কি চান? আমি খুব ধীরে জিজ্ঞাসা করলাম। ফজলু আমার মুখের দিকে তাকিয়ে রইল। ওর চোখে যেন এক গভীর আবেগ। তারপর খুব আলতো করে ওর হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। আমার হাতটা ওর হাতের উপর রাখল। ওর হাতটা ঠান্ডা, কিন্তু আমার হাতে যেন আগুনের হলকা লেগে গেল। আমি আপনার শান্তি চাই ভাবি, আপনার ভেতরের সেই শূন্যটা পূরণ করতে চাই, যদি সম্ভব হয়। ওর স্পর্শ আমার সমস্ত শরীর কাঁপিয়ে দিল। আমি তখন সচেতন ছিলাম না যে আমি কে, আমার স্বামীকে, আমার সন্তানকে। আমি শুধু অনুভব করছিলাম এই নিষিদ্ধ আকর্ষণের তীব্রতা। এই একাকিত্বের সুযোগে, এই রাতের অন্ধকারে আমার জীবন এক নতুন বাঁক নিচ্ছে। ফজলু আমার দিকে আরও একটু ঝুঁকে এলো। ওর মুখ আমার মুখের খুব কাছে। আমি ওর চোখে চোখ রাখলাম। সেই চোখের গভীরে আমি দেখতে পেলাম এক অনাচ্ছাদিত অনুভূতির হাতছানি। আমার ঠোঁট দুটো যেন আপনা আপনি কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে, যখন আমাদের ঠোঁটগুলো একে অপরের খুব কাছে, যখন সব প্রতিরোধ ভেঙে যাওয়ার উপক্রম, তখনই বেজে উঠল আমার মোবাইলে মেসেজের টোন। দ্রুত হাত সরিয়ে নিলাম। ফজলু একটু পিছিয়ে গেল। দুজনেই চমকে উঠলাম। কে? ফজলু ফিসফিস করে বলল। অরিন্দম, আমি ভাঙা গলায় বললাম। ও হয়তো জেগে গেছে। ফজলু একবার আমার মুখের দিকে তাকালো, তারপর ছাদের দরজার দিকে। ওর চোখে যেন এক গভীর হতাশা। তাড়াতাড়ি যান ভাবি, সে বলল। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। আমার পা কাঁপছে, মনে হচ্ছে আমি এক্ষুনি পড়ে যাব। পেছনে ফজলুর নীরব উপস্থিতি। আমি শেষবারের মতো ওর দিকে তাকালাম। ওর চোখে যেন এক অব্যক্ত যাতনা। সিঁড়ি দিকে নামার সময় আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য ভুবন থেকে ফিরে আসছি। বুকের ভেতর এক প্রবল ঝড়, এই নিষিদ্ধ টান, এই একাকিত্ব, এ যেন আমাকে এক নতুন পথে চালিত করছে। ফ্ল্যাটে ঢুকে দেখি অরিন্দম ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে। কোথায় ছিলে? ওর গলায় কোনো স্বাভাবিকতা নেই। আমার শরীর জমে গেল। কি বলবো? সত্যি বলবো নাকি মিথ্যে? বারান্দায় ছিলাম, আমি কোনো মতে বললাম। অরিন্দম আমার দিকে এক মুহূর্ত তাকিয়ে রইল। ওর চোখে কোনো প্রশ্ন নেই, কিন্তু একটা গভীর সন্দেহ যেন লুকিয়ে আছে। ঠিক আছে, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, বলে অরিন্দম নিজের ঘরে চলে গেল। আমি ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। আমার সারা শরীরে তখনও ফজলুর স্পর্শ লেগে আছে। ওর চোখের চাহনি মনে পড়ছে, ওই রাতের নিস্তব্ধতা, ওই নিষিদ্ধ আকর্ষণ, সবকিছু মিলেমিশে একাকার। আমার জীবনের এই নতুন অধ্যায় কি তবে এখানেই থেমে যাবে, নাকি এই নিষিদ্ধ টান আমাকে আরও গভীরে টেনে নিয়ে যাবে? বন্ধুগণ, এই গল্প এখানেই শেষ হচ্ছে না। আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে আপনারা এই গল্পের পরবর্তী পর্ব শুনতে চান কিনা। আপনাদের সাড়া পেলেই আমি আবার ফিরব এই অসমাপ্ত প্রেমের গল্প নিয়ে। পরবর্তী পর্বে জানতে পারবেন অরিন্দমের সন্দেহ কি সত্যি, ফজলুর সাথে অন্বেষার দেখা কি আবার হবে, এবং এই নিষিদ্ধ সম্পর্কের পরিণতি কি হবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমার জন্য আশীর্বাদ।